তো দেখো, আমরা প্রিভিয়াস ডিসকাশনে প্রেশারের ডেফিনেশন দেখেছি। প্রেশার ইজ ডিফাইন্ড বাই দ্য ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। দিস ইজ প্রেশার, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আর নেক্সট আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেনসিটি। ইউ সি, ডেনসিটিকে আমরা এই অনেকটা পি এর মতোই একটা সিম্বল। এটা একটা গ্রিক অ্যালফাবেট থেকে নেওয়া একটা লেটার। এটাকে বলে রো, এটাকে রো বলে, রো। আমি যেভাবে আমরা প্রোনাউন্স করব সেভাবে লিখতেছি, আর ও ই, এটার উচ্চারণ রো। আচ্ছা, তো রো হচ্ছে ডেনসিটি। তোমাদের বইতে কি দেওয়া আছে বলতো? ডেনসিটি, ইয়েস, রো। ডেনসিটিকে রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন দেখো, ডেনসিটি ইজ ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম। এখন এই দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে একটা সিমিলারিটি আছে। Whenever we think of some force, where is force applied? Force always act on area. Force সবসময় একটা এরিয়ার উপর অ্যাপ্লাইড হয়। মানে ফোর্স চিন্তা করতে হলে এরিয়া চিন্তা করাটা খুব জরুরি। উইদাউট কনসিডারেশন, এরিয়া কনসিডারেশন, আমরা ফোর্সের অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারি না। পারি কি? আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব, তো ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করব? ফোর্স মাস্ট বি অ্যাপ্লাইড অন সাম এরিয়া। আচ্ছা, এখানে একটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন চলে আসে। সাপোজ এরকম একটা টেনশন ওয়্যার, একটা দড়ি, ঠিক আছে, এটার মধ্যে এখান থেকে দুই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করা হলো। দুইজন, এখানে আমরা দুইজন স্ট্রং ম্যানের ছবি আঁকতে পারতাম। আমার ছবি আঁকা হাত এখন, আগে অনেক ভালো হাত ছিল, এখন ভালো ছবি আঁকতে পারি না, আর এখানে ছবি আঁকাটা একটু ডিফিকাল্ট। তো দুই দিক থেকে একটা টেনশন ওয়্যারকে টানা হচ্ছে। বলো, কি কিছু বলতে চাচ্ছিলা? হ্যালো, হ্যালো, রাকিন আছো? কে ক্লাসে? আচ্ছা, তাহলে এইখানে এরিয়া কনসিডারেশনটা কোথায়? মানে এখানে তো ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে এরকম ওয়্যারের মধ্যে, এখানে আমরা এরিয়াটাকে কিভাবে কনসিডার করব? বলো যে এই ফোর্সটা যদি অ্যাপ্লাইড হয় তাহলে এই দড়িটা ছিঁড়ে যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের দড়ি ডেনসিটি প্লাস ফোর্সের অ্যামাউন্ট। আচ্ছা, দড়ির ডেনসিটি বলতে চাও নাই তুমি, আসলে যেটা বলতে চাইছো ইট ইজ নট ডেনসিটি, এটা হচ্ছে থিকনেস। থিকনেস। থিকনেস, অ্যান্ড থিকনেসটা আসলে কিসের সাথে রিলেটেড? ডায়ামিটার, ডায়ামিটার অফ দ্য রোপ, তাই না? তাহলে এই রোপটার ডায়ামিটার বা থিকনেস, এখন ডায়ামিটারকে যদি আমরা এরকম ক্রস সেকশন আঁকি এরকম, সো ইফ ইট ইজ দ্য ডায়ামিটার, তাহলে ডায়ামিটার যত বেশি হবে তত কি হবে? এই ডায়ামিটার বেশি হলে এরিয়া বেশি হবে, এরিয়া জি, অফ ক্রস সেকশন, ঠিক আছে? সো এই যে প্রেশারটা, এই যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটা এই রোপের মধ্যে, রোপের ক্রস সেকশনের উপর যেটা কাজ করবে, যেভাবে কাজ করবে, সেটাকে আমরা তখন প্রেশার বলবো না, সেটার আরেকটা নাম আছে, ওটাকে আমরা বলি স্ট্রেস। স্ট্রেস ইজ সামহাট সিমিলার টু প্রেশার, কারণ স্ট্রেস বলতে আমরা বুঝি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। মানে এই রোপের মধ্যে যে স্ট্রেসটা পড়বে, যে স্ট্রেসের কারণে সেটা ছিঁড়ে যাবে কিনা, সেটা আমরা সেটা আমরা ক্যালকুলেশন করব এরকম ফোর্স ডিভাইডেড বাই এরিয়া দিয়ে। দ্যাট ইজ, আমরা এই এক্সাম্পলটাতে আবার আলোচনা করলাম একটু মানে প্রাসঙ্গিকভাবে।
সেটা হচ্ছে যে ফোর্স নিডস এরিয়া, এটা বোঝানোর জন্য, মানে এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল এক্সাম্পল যেখানে ফোর্স নিডস এরিয়া এই জিনিসটা হঠাৎ করে তোমার কাছে মনে হবে যেন হোয়ার ইজ দ্য এরিয়া হিয়ার। সো এই এরিয়াটাই আমরা খুঁজে বের করলাম। হোয়েন এভার you want to uh, you want to see the effect of the result of force, you must have to consider the area on which the force is applied, ঠিক আছে? আচ্ছা, similarly, আঙ্কেল yes, মানে কখন ছিঁড়ে যাবে, yes, মানে yes, কত স্ট্রেস থেকে ছিঁড়বে এটা বুঝবো কেন? yes, yes, কত স্ট্রেস থেকে সেটা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো বাই এক্সপেরিমেন্ট। আমরা বিভিন্ন এই টপিকটা ইনফ্যাক্ট আমাদের আসবে, এটা ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার, ইলাস্টিসিটি বলে একটা টপিক আছে, ইলাস্টিসিটি, তারপরে স্ট্রেস স্ট্রেইন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, যে স্ট্রেসটা পাবো, এই স্ট্রেস উইথস্ট্যান্ড করার ক্যাপাসিটি এক এক ধরনের ম্যাটেরিয়ালের এক এক রকম হয়। এখন আমরা যদি, তুমি বুঝতেই পারতেছো, আমরা যদি এরিয়াটা ইনক্রিজ করি তাহলে স্ট্রেসটা কম হবে, আর স্ট্রেস কম হলে এটার ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি কম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলি যে যেমনভাবে ফোর্স নিডস এরিয়া, সিমিলারলি ম্যাস নিডস ভলিউম। আমরা যদি ম্যাসকে চিন্তা করি, if we think about any amount of mass, তাহলে একটা ম্যাস বললেই আমরা এরকম একটা ছবি আঁকার চেষ্টা করি, এরকম একটা 3 ডাইমেনশনাল কোনো ছবি আঁকার চেষ্টা করি, which certainly have some volume, ঠিক আছে? সো ম্যাস নিডস ভলিউম। এখন আমরা যদি ম্যাসকে ভলিউম দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা যেই ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো সেটাকে আমরা বলি ডেনসিটি। সো ডেনসিটি ইজ দ্য mass present in unit volume। কোনো ইউনিট ভলিউমের মধ্যে কতটুকু ম্যাস কন্টেন্ট করে সেটাই হচ্ছে ডেনসিটি। আচ্ছা, যেমন একটা হলো যে আমরা যদি বলি হিউজ কোয়ান্টিটি, মানে হিউজ কোয়ান্টিটি বোঝাতে আমরা কি বুঝি? মানে কোয়ান্টিটি ইনক্রিজ করা মানে কি? মানে বাড়ায় দেওয়া। কোয়ান্টিটি অফ ম্যাটার, এটা হচ্ছে ম্যাস। আর আমরা যদি বলি কোয়ান্টিটি বেড়ে যাওয়া বলতে আমরা কি এরকম বুঝবো, যেমন একটা জিনিস যদি বেশি স্পেস অকুপাই করে, আমরা যদি বলি যে সেম কোয়ান্টিটি বাট মোর স্পেস, এই যে ব্যাপারটা সেম কোয়ান্টিটি মোর স্পেস, এক্ষেত্রে কোয়ান্টিটির উপর বা ম্যাসের উপর বা টোটাল যেই চেঞ্জটা হয়, এই চেঞ্জটাকেই আমরা বলি চেঞ্জিং ডেন্সিটি। চেঞ্জিং ডেন্সিটি, বুঝতে পারছো? যে সেম কোয়ান্টিটি যদি মোর স্পেস অকুপাই করে অথবা লেস স্পেস অকুপাই করে, তাহলে এটাকে আমরা বলি চেঞ্জিং ডেন্সিটি। এরকম চেঞ্জিং ডেন্সিটির একটা এক্সাম্পল বলো তো, কোন ক্ষেত্রে এরকম ডেন্সিটি চেঞ্জ হয়? গিভ মি অ্যান এক্সাম্পল অফ চেঞ্জিং ডেন্সিটি। ইয়েস, ওয়াটার কি হয়? ওয়াটার চেঞ্জিং ডেন্সিটি মানে কখন চেঞ্জিং ডেন্সিটি হয়? ডেন্সিটি চেঞ্জ হয় কখন? যখন হিট অ্যাপ্লাই করা হয়। ইয়েস, হিট অ্যাপ্লাই করলে ডেন্সিটি চেঞ্জ হয় কেন? প্রেসারের জন্য। হিট অ্যাপ্লাই করলে ডেন্সিটি চেঞ্জ হবে কেন? ওয়াটারের মধ্যে হিট অ্যাপ্লাই করলে হোয়াই ডেন্সিটি উইল চেঞ্জ? মোর স্পেস, এই জিনিসটা মাথায় আসতেছে না যে ডেন্সিটি চেঞ্জ হবে কেন? যেমন সাপোজ ওয়াটার মলিকুলগুলো যদি এরকম স্পেসিংয়ে থাকে,
এই ধরনের স্পেসিং এ থাকে ওয়াটার মলিকুল গুলো। তুমি যদি এখানে হিট অ্যাপ্লাই করো, হিট অ্যাপ্লাই করলে কি হবে, মলিকুল গুলোর স্পেসিং কি হবে, বেড়ে যাবে। স্পেসিং বেড়ে যাবে। কেন বাড়বে? বিকজ heat will increase, it will increase the kinetic energy of molecules, তাই না? ঠিক আছে, যদি আমরা হিট অ্যাপ্লাই করি, হিট যেটা করবে মলিকিউলগুলোর কিনেটিক এনার্জি ইনক্রিজ করবে, অর্থাৎ মলিকিউলগুলো আরো হাই স্পিডে মুভ করতে থাকলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস বেড়ে যাবে, দ্যাট ইজ ইট উইল অকুপাই সাম মোর স্পেস, অ্যান্ড সো কোয়ান্টিটি অফ মলিকিউল সেম থাকবে, নাম্বার অফ মলিকিউল সেম থাকবে, বাট স্পেস অকুপেশন বেড়ে যাবে। সো তখন যেটা আমরা বলবো, আমরা বলতেছি ডেনসিটি রো ইকুয়ালস টু m ডিভাইডেড বাই ভলিউম। সো ইফ v increases density decreases, and if v decreases density increases। ঠিক আছে, তো এখানে আমাদের কতগুলো একটা টেবিল আছে, এখানে দেখবা few substances are there in the table: air, cork, glycerin, ice, water, iron, silver, gold, এগুলো ডেনসিটি দেওয়া আছে এখানে। এখন ওয়াটার ডেনসিটি হচ্ছে 1000, ওয়াটার ডেনসিটি, water density equals to 1000 kilogram meter to the power minus 3, that is আমরা বলবো 1 মিটার কিউবের মধ্যে 1000 কিলোগ্রাম ওয়াটার থাকতে পারে। 1 মিটার কিউব 1000 কিলোগ্রাম ওয়াটার থাকবে। সো এটা হচ্ছে ওয়াটার ডেনসিটি হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। আর বাকি সবগুলো ডেনসিটি, যেমন এয়ার ডেনসিটি বলা হয়েছে, এয়ার ডেনসিটি হচ্ছে অনলি 1.29 কিলোগ্রাম পার মিটার কিউব, 1.29 কেজি, 1.29 কেজি, মানে একেবারে কম না। কিন্তু 1 মিটার কিউব ভলিউম বলতে তোমরা কি বুঝো বলো তো? 1 মিটার কিউব ভলিউমের একটা এক্সাম্পল দাও তো, 1 মিটার কিউব ভলিউম, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দাও, অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার কিউব ভলিউম কতটুকু হতে পারে? এনিবডি? 1 মিটার কিউব ভলিউম কাকে বলে? 1 মিটার কিউব ভলিউমের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দাও। কি একটা মোটামুটি 1 মিটার কিউব ভলিউমের একটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে না? হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? একেবারে সাইলেন্ট কেন? কি এক্সাম্পলটা নিয়ে ভাবতেছি। 1 মিটার কিউব ভলিউমের একটা এক্সাম্পল, অ্যাপ্রক্সিমেটলি একেবারে অ্যাকুরেট হতে হবে তা তো না, মানে 1 মিটার কিউব বলতে গিয়ে সেটা যেন 5 মিটার কিউব 5 মিটার কিউব হয়ে না যায়, এরকম মোটামুটি একটা 1 মিটার কিউব ভলিউম এক্সাম্পল দাও।
আচ্ছা, তোমাদের কি সিএফটি শব্দটার সাথে পরিচয় আছে? সিএফটি না আঙ্কেল। না সিএফটি আঙ্কেল। সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট। কিউবিক ফিট, তাহলে 1 কিউবিক ফিট মানে হচ্ছে 1 ফুট, এরকম একটা 1 ফুট কিউব, এটা হচ্ছে সিএফটি। আচ্ছা, তোমাদের বাসার রেফ্রিজারেটর যখন কেনা হয় তখন কি সিএফটি কথাটা শুনতে পাও? সিএফটি, এত সিএফটি, এত সিএফটি ফ্রিজ, ফ্রিজের ক্ষেত্রে এই কথাটা ব্যবহৃত হয়, সিএফটি। শুনছো কখনো সিএফটি? তো অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার মানে হচ্ছে 3 ফুটের চেয়ে সামান্য একটু বেশি, ঠিক আছে? 1 মিটার মানে হচ্ছে 3 ফুটের চেয়ে সামান্য একটু বেশি। তাহলে আমাদের 1 ফুট 1 ফুট 1 ফুট এরকম করে যদি আমরা প্রত্যেকটা জায়গায় 3 ফুট 3 ফুট করি, তাহলে এটা 27, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30 সিএফটি, 30 কিউবিক ফিট। তাহলে 1 মিটার কিউব বলতে আমরা 30 কিউবিক ফিট অ্যাপ্রক্সিমেটলি বুঝবো। বুঝতে পারছো? অ্যাপ্রক্সিমেটলি 30 কিউবিক ফিটের কাছাকাছি। এখন 30 কিউবিক ফিট মানে কি? 30 কিউবিক ফিট মানে হচ্ছে আমরা যদি এরকম এরকম 1 স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিটের উপর যদি আমরা এরকম একটা কলাম চিন্তা করি, এরকম একটা কলাম চিন্তা করি যেটা অলমোস্ট 30 ফিট টল একটা কলাম, এই কলামটার ভলিউম হবে 1 মিটার কিউব। মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সম্পর্কে যদি তোমার কোনো ইমাজিনেশন না থাকে, তুমি যদি তোমার কল্পনায় চিন্তায় যদি জিনিসগুলোকে ক্যাচ করতে না পারো, তাহলে এগুলো ইট উইল জাস্ট মেক সাম নাম্বারস ইন ইউর মাইন্ড, এবং আলটিমেটলি এই নাম্বারগুলো মিনিংলেস হলে এগুলো কিছুই আর মাথায় থাকবে না। এই সেন্সগুলো দরকার যে তোমার 1 মিটার কিউব বলতে কি বোঝায়, হ্যাঁ 1 কেজি ম্যাস বলতে কি বোঝায়, 1 কেজি ম্যাস, 1 কেজি ম্যাস তোমরা অবশ্য বুঝো নাকি? 1 কেজি ম্যাসের এক্সাম্পল তো বুঝো, এটা আমরা খুব অ্যাপ্লাই করি, কিন্তু 1 মিটার কিউব এটা খুব বেশি আমরা অ্যাপ্লাই করি না। বাট আমি যেটুকু সময় দিছি তোমাদের এটা বুঝতে পারা দরকার ছিল, দ্যাট ইজ তোমরা ফিজিক্স নিয়ে যথেষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো নিয়ে চিন্তা করো না। আচ্ছা, এখন বলছি যে দেখো, এয়ার ডেন্সিটি হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব, কিলোগ্রাম পার মিটার কিউব, আর ওয়াটার ডেন্সিটি হচ্ছে 1000। আরেকটা ডেন্সিটি মেনশন করি আমরা, যেমন বলছে যে আইস ডেন্সিটি, আইস ডেন্সিটি হচ্ছে আইস ডেন্সিটি হচ্ছে 920 কিলোগ্রাম পার মিটার কিউব। 920, দেখো ইট ইজ নিয়ারলি ওয়াটার ডেন্সিটি বাট লেস দেন ওয়াটার ডেন্সিটি। তাহলে আমরা এটা দেখলাম, এই যে এটা একটু কম। আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বলতেছিলাম যে আইস ডেন্সিটি, আইস ইজ লাইটার দেন ওয়াটার, অর্থাৎ আইস ডেন্সিটি ইজ লেস দেন ওয়াটার ডেন্সিটি, এই যে 920 আর 1000। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে যে ওয়াটার ডেন্সিটিটা এত সুন্দর কেন, মানে কেন এটা 1000 আর বাকিগুলো এরকম বিভিন্ন রকমের কি বলবো যে বিভিন্ন ধরনের নাম্বার আসতেছে, যে নাম্বারগুলো, কিন্তু ওয়াটার ডেন্সিটি জাস্ট 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, কেন ব্যাপারটা এরকম বলো তো? দেখি এটা বলতে পারো কিনা, ওয়াটার ডেন্সিটিটা এত সুন্দর কেন, ওয়াটার ডেন্সিটি কেন 49720 এরকম একটা কিছু হলো না? বুঝতে পারছো? ইট কুড বি সাম র্যান্ডম নাম্বার, বাট ওয়াই দিস ওয়াটার ডেন্সিটি ইজ লাইক দিস সিম্পল নাম্বার, দ্যাট ইজ 1000 কিলোগ্রাম পার মিটার কিউব? কেন বলো তো ওয়াটার ডেন্সিটিটা এরকম? কি বলতে পারবা? বলতে পারলা না?
mass of specific volume of water was applied as unit of mass. ঠিক আছে, একটা স্পেসিফিক ভলিউম অফ ওয়াটারের যে ম্যাস হিস্টোরিক্যালি সেটাকেই আমরা ম্যাসের ইউনিট হিসাবে আমরা মানে সায়েন্টিস্টরা ব্যবহার করে আর কি, বুঝছো? যেমন আমরা যদি বলি 1 গ্রাম মানে কি, 1 গ্রাম is equals to 1 centimeter into 1 centimeter into 1 centimeter, that is এরকম একটা 1 সেন্টিমিটার কিউব, এরকম একটা 1 সেন্টিমিটার কিউবের মধ্যে যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট হয়, এটাকে আমরা বলি 1 গ্রাম। বুঝতে পারছো? তো যেহেতু এটাকে আমরা আগে থেকে ইউনিট হিসাবে ব্যবহার করে আসছি, সো ওয়াটার ডেনসিটিটা এরকম একটা সুন্দর একটা নাম্বার আসে 1000। তো এখান থেকে আমরা দেখো আমরা বলতেছি যে 1 গ্রাম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট টু 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে 1 গ্রাম যদি 1 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 1 কিলোগ্রাম ইকুইভ্যালেন্ট টু কি হবে, মানে ওয়াটারের 1 গ্রাম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব ওয়াটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু ইয়ে করব, এটা হচ্ছে at 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য এটা হচ্ছে আইডিয়াল অ্যাটমসফিয়ার, আইডিয়াল কন্ডিশন ফর ক্যালকুলেটিং ওয়াটার ডেন্সিটি অ্যান্ড ওয়াটার ম্যাস, ওয়াটার ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন 1 গ্রাম ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব, তাহলে 1 কেজি ইকুয়ালস টু কি হবে? 1 কেজি হচ্ছে 1 সেন্টিমিটার কিউব ইন্টু 1000, তাই না? ঠিক কি না? 1 কেজি হবে 1 সেন্টিমিটার কিউব হচ্ছে ইন্টু 1000। আচ্ছা, তাহলে দেখো 1000 যদি হয় তাহলে 1000 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, রাইট? এটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা হলো 1000 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার ইন্টু 0.1 মিটার ইন্টু 0.1 মিটার, রাইট? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার না? দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে আমরা পাচ্ছি 1 কেজি water is in 10 to the power -3 মিটার কিউব ভলিউম। 1 কেজি ওয়াটার থাকবে, 1 কেজি ওয়াটার 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব স্পেস অকুপাই করবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব ভলিউম অকুপাই করবে। ইজ ইট ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো তোমরা? তাহলে এখন দেখো এখানে 10 টু দি পাওয়ার -3, সো আমরা যদি বোথ সাইড 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 1000 কেজি will occupy 1 মিটার কিউব ভলিউম। ঠিক আছে, তাহলে এই যে 1000 কেজি ওয়াটারের ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। সো আমরা এখন ওয়াটার ডেনসিটি বলতেছি water density equals to 1000 kg meter to the power -3। এই যে কেজি মিটার কিউব দিয়ে ডিভাইড হবে, তাহলে ওয়াটার ডেনসিটি ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব। আর
এইখানে ইনিশিয়ালি আমরা যে ডেফিনেশনটা বলছিলাম সেটাও আরেকটা ইয়ে, এটা হচ্ছে এসআই ইউনিট, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট বলি, এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট আরেকটা ইউনিট বলে, সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে ওয়াটার ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি, সিসি টু দি পাওয়ার -1। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, হ্যাঁ, আর মিটার কিউব হচ্ছে কিউবিক মিটার, সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি বলতে আমরা এই যে আমরা যে ডাইস দিয়ে খেলি এরকম একটা ডাইসের যে ভলিউম এটাকে আমরা 1 সিসি বলতে পারি, এরকম একটা ভলিউমকে আমরা 1 সিসি বলতে পারি। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, লেংথ ব্রেডথ এন্ড হাইট 1 সেন্টিমিটার হলে এই ভলিউমের মধ্যে আমরা 1 গ্রাম ওয়াটার পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরপর আমরা এই ডেনসিটির সাথে এই জিনিসটা আমরা আর্কিমিডিস ল পড়ার পরে জানবো। তারপরে বলছি ডেনসিটির সাথে যেমন একটা একটা জিনিস বলি যে কোনো কিছুর মধ্যে ফ্লোট করবে কিনা, ভাসবে কিনা, হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে ডেনসিটির উপর। বাট কেন ডেনসিটির উপর ডিপেন্ড করবে সেটা আমরা জানবো। বিফোর দ্যাট আমরা একটু এয়ার প্রেশার নিয়ে বা প্রেশার অফ লিকুইড, আমরা এরকম প্রেশার অফ ফ্লুইড, প্রেশার অফ ফ্লুইড, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা, ফ্লুইড কাকে বলে বলো তো? ফ্লুইড, হোয়াট ইজ ফ্লুইড? লিকুইড সাবস্টেন্স। শুধু লিকুইডকে আমরা ফ্লুইড বলি? ফ্লুইড দুই প্রকার, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? লিকুইড, গ্যাস। আচ্ছা, ফ্লুইড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাস। তাহলে এখন বলো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? তাহলে লিকুইডের ডেফিনেশন কি হবে? লিকুইড এবং গ্যাস দুটোকে আমরা বলি ফ্লুইড, তাহলে ফ্লুইডের ডেফিনেশন কি হবে? ফ্লুইড ক্যান ফ্লো, বুঝতে পারছো? ফ্লুইড ফ্লো করতে পারে, the material that can flow inside, মানে inside the body, fluid can flow inside its body। যেমন আমরা যখন যদি আমরা এরকম একটা বেলুন চিন্তা করি, এরকম একটা বেলুন, এই বেলুনের মধ্যে কি আছে? গ্যাস আছে। এখন এই গ্যাস মলিকিউল গুলো কি করতেছে বেলুনের ভিতরে? তারা কি কোনো একটা পার্টিকুলার পজিশনে রেস্ট করতেছে নাকি কন্টিনিউয়াসলি দে আর মুভিং ইন র্যান্ডম ডিরেকশন, ঠিক আছে? ঠিক ওয়াটারের ভিতরেও ওয়াটার মলিকিউল গুলো সবসময় মুভ করে, ঠিক আছে? দ্যাট ইজ এই কারণেই ফ্লুইডের কি থাকে না, ফ্লুইডের কোনো শেপ থাকে না। ফ্লুইড হ্যাজ নো শেপ, ঠিক আছে? ফ্লুইডের শেপ থাকে না, বাট ভলিউম, কিন্তু ভলিউম থাকবে। ভলিউম আসলে ম্যাস বললেই ভলিউম থাকবে, কিন্তু এই ভলিউমের ব্যাপারটা হচ্ছে আবার এরকম, যেমন আমরা যদি লিকুইড বলি তাহলে লিকুইডের মধ্যে ভলিউমটা ফিক্সড হয়, কিন্তু গ্যাসের মধ্যে ভলিউমটা ফিক্সড হয় না। বাট ভলিউম থাকা মানে হচ্ছে যে ভলিউম ছাড়া তো আসলে কোনো ম্যাটেরিয়াল হয় না, প্রত্যেক ম্যাটেরিয়ালেরই ভলিউম হয়। গ্যাসের মধ্যে ভলিউমটা ফিক্সড থাকে না, কিন্তু লিকুইডের মধ্যে ভলিউমটা ফিক্সড থাকে। বাট ইন এ সেন্স লিকুইডের মধ্যে ভলিউম ফিক্সড থাকে না, এটা একটা ক্রিটিক্যাল ডিসকাশন, আমরা এটা চিন্তা করব। কারণ লিকুইড হবে কি হবে না সেটা আবার অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে। আমরা কোনো একটা সার্টেন টেম্পারেচারে একটা জিনিস লিকুইড হয়ে আছে,
আর সেই লিকুইডটা কেন লিকুইড, কেন সেটা গ্যাস হয়ে যাচ্ছে না, এটা আমরা মানে এটা আরেকটা টপিক, আনাদার টপিক অফ ডিসকাশন। আচ্ছা, এনিওয়ে আমরা এখন এই ফ্লুইড প্রেসার সম্পর্কে জানবো। ফ্লুইড প্রেসার। আচ্ছা, এখন আমরা ফ্লুইড, লিকুইড অর গ্যাস যাই বলি না কেন, আমরা আমরা যদি বলি এয়ারের কথা, আমরা যদি বলি ওয়াটারের কথা, এয়ার, ওয়াটার, অয়েল, আর কি হতে পারে, আর লিকুইড, লিকুইড এয়ার, ওয়াটার, অয়েল, আর কি, অয়েল ছাড়া আরেকটা লিকুইডের এক্সাম্পল দাও। গ্লিসারিন, ঠিক আছে। এরকম যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে, এই ম্যাটেরিয়ালগুলো যদি আমরা দেখি, আমরা দেখব এদের এক একটা ডেনসিটি এক এক রকম, এগুলোর এক একটা ডেনসিটি এক এক রকম। তো দেখো, একটা জিনিস চিন্তা করি, আমরা পেপসি, 7 আপ, কোকা কোলা, এগুলা তো তোমরা সবাই খাইছো। কিভাবে খাইছো বলো তো? পেপসি, পেপসি কিভাবে খাও? 7 আপ, পেপসি, কোল্ড ড্রিঙ্কস কিভাবে খাও তোমরা? স্ট্র দিয়ে খাইছো? স্ট্র দিয়ে এরকম একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি এইভাবে একটা স্ট্র থাকে, তো এখান থেকে যদি আমরা আঁকা হয়েছে কি? আচ্ছা, তো আমরা স্ট্র দিয়ে যখন এরকম কোনো লিকুইড সাবস্টেন্সকে খাওয়ার চেষ্টা করি, ড্রিঙ্ক করি, তখন কি হয় বলো তো? মানে হোয়াট উই এক্স্যাক্টলি ডু অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, আমরা কি করি বলো, বলো এটা এক্সপ্লেইন করো, কেউ বল, কেউ একজন। কি হলো, কেউ কথা বলছো না কেন? মাহাদি আর তাফসির? জি জি রাকিব কি চলে গেল নাকি? রাকিব কি ডিসকানেক্টেড? স্ট্র দিয়ে যখন আমরা কোনো কিছু এরকম ভাবে সাক করে খাই, ঠিক আছে, তখন কি হয় আসলে, মানে হোয়াই উই তো ক্যান বাবলস ক্রিয়েট হয়। বাবলস ক্রিয়েট হয়। বাবলস ক্রিয়েট হয় তো আমি যদি এটাকে ভিতরে আমি যদি এয়ার অ্যাপ্লাই করি, আমার মুখ থেকে যদি ফু দেই, তাহলে ভিতরে বাবল তৈরি হবে। কিন্তু আমি যখন এটাকে স্ট্র দিয়ে টান দিয়ে খেতে থাকি, তখন কি হয় আসলে, মানে ওয়াই উই ক্যান ড্রিঙ্ক ওয়াটার লাইক দিস, এই এই মেকানিজমে আমরা ওয়াটার আমরা মুখের ভিতর নিতে পারি কেন? হোয়াট ইজ দ্য মেকানিজম? হাই প্রেশার টু লো প্রেশার, আমরা যখন কোনো কিছু মানে মুখ দিয়ে টানি তো তখন পানির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়, তো ওই প্রেশারটার জন্য পানিটা উপরে আসার ট্রাই করে, তো একমাত্র স্ট্রটাই উপায় থাকে। আচ্ছা, মনে করো কে কে কথা বললা? আঙ্কেল আমি। তাপসির। আচ্ছা তাপসির, তোমাদের বাসা কয়তলা? 13 তলা। 13 তলা। মনে করো 13 তলার নিচে একটা গ্লাস রাখা হলো, আর তোমাকে এরকম 13 তলা পর্যন্ত লম্বা একটা স্ট্র দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো তুমি কি ওই গ্লাসের পানি খেতে পারবা স্ট্র দিয়ে টেনে? না আঙ্কেল, কেন পারবা না? পারবো, অনেক টাইম, অনেক টাইম লাগবে। পারলেও টাইম লাগবে। পারলেও অনেক টাইম লাগবে। আচ্ছা, এই যে পারলে অনেক টাইম লাগবে, এই কথাটা কেন বললাম?
কারণ আঙ্কেল স্ট্রটা অনেক বড়। স্ট্রটা অনেক বড়। দ্যাট ইজ তুমি বলতেছো যে মানে পারা যাবে, মানে পারা যাবে না তা না, বা তুমি যদি কোনো একটা প্রেসার মেশিন বা কোনো একটা পাম্প দিয়ে ওই স্ট্র থেকে পানিটা টানার চেষ্টা করো তাহলে তুমি পারবা, তাই তো? এরকম একটা ধারণা জি তোমার। আঙ্কেল, পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একটু এইভাবে চিন্তা করি, হোয়াট উই এক্স্যাক্টলি ডু। মনে করো একটা গ্লাস টিউব, সেই গ্লাস টিউবটাকে যদি আমরা এরকম ভাবে ইনভার্স করে এরকম ভাবে একটা গ্লাস টিউবকে যদি ইনভার্স করে এরকম একটা ওয়াটার ফিল্ড কন্টেনারের মধ্যে রাখি, ফুল করে এভাবে যদি রাখি, তাহলে জাস্ট আমি একটা গ্লাস টিউব, এটার এই এই এন্ডটা ওপেন, এটাকে যদি ইনভার্স করে রাখি, তাহলে এটার ভেতরে পানির লেভেলটা এখানে থাকবে নাকি এখানে থাকবে, কে বলতে পারবে? জাস্ট আমি ইনভার্স করে একটা গ্লাস টিউবকে যদি এরকম একটা ওয়াটার কন্টেনারের মধ্যে রাখি, তাহলে পানির লেভেলটা কোথায় থাকবে? কি বলতে পারতেছো না? না আঙ্কেল। না, মানে তোমার কি মনে হয় এই পানি এতটুকু পর্যন্ত উঠে যাবে? তোমরা এটা এটা চিন্তা করে এটা করে দেখছো কখনো? একটা গ্লাসকে যদি তুমি উপর করো, একটা গ্লাস, পানির গ্লাস, এটাকে উপর করে তুমি পানি ভর্তি কন্টেনারের মধ্যে, বাকেটের মধ্যে গ্লাসটাকে উপর করে আহ, ইয়ে করো, এটাকে মার্জ করার চেষ্টা করো ভিতরে, মানে পানির ভিতরে চাপ দাও, তখন কি হবে? গ্লাসের ভিতরে পানি ঢুকে যাবে? তোমরা কি এক্সপেরিমেন্টটা চিন্তা করতে পারছো না? এইখানে এয়ার থাকার কারণে, এই যে এখানে এয়ার আছে না? হ্যাঁ, আমি জি বলছি আঙ্কেল। জাস্ট এটার ওপেন, এটার এই এই এন্ডটাকে ওপেন রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে ইনভার্ট করে পানির মধ্যে আহ, ইয়ে করব, পানির মধ্যে প্রবেশ করাবো। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে এটার মধ্যে পানি যাচ্ছে না, হয়তো সামান্য একটুখানি পানি যাবে, কিন্তু এই পুরো জায়গাটা এয়ার দিয়ে অকুপাইড থাকবে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু কাট করি, ঠিক আছে, তখন এখান থেকে এয়ার বাবল যদি বের হয় তখন এটার মধ্যে পানি যাবে। মানে তোমরা কি এই এক্সপেরিমেন্টটা তোমাদের চিন্তায় ভাবতে পারতেছো যে হোয়াট এক্স্যাক্টলি উইল হ্যাপেন? একটা গ্লাস টিউবের ভিতরে যদি তুমি পানি নিতে চাও, তাহলে এরকম এটাকে ইনভার্ট করে যদি পানির মধ্যে ডুবাও, তাহলে এটার মধ্যে পানি ঢুকবে না। তুমি যদি এটাকে একটু কাট করো, তাহলে এটার ভেতর থেকে এয়ার একটু একটু করে বের হয়ে যাবে এবং তখন এটার মধ্যে পানি প্রবেশ করবে। ঠিক আছে, বুঝতেছো কথাটা? জি জি আঙ্কেল। এখন দেখো, ইফ বাই সাম মেকানিজম আমরা যদি এরকম করতে পারি, এখান থেকে একটা এরকম একটা চ্যানেল, এরকম একটা হোল যদি তৈরি করতে পারি গ্লাস টিউব থেকে, এবং এখান থেকে যদি এয়ার বের করে নিই, তাহলে কি হবে? যদি আমরা এখান থেকে এয়ার বের করে নিই তাহলে কি হবে? এখান থেকে এয়ার বের হয়ে গেলে আস্তে আস্তে এখানে উপরে পানি আসতে থাকবে। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস মেকানিজম, যদি আমি এখান থেকে এয়ার বের করে নিই তাহলে এখানে পানি আসবে, সে এতটুকু লেভেল পর্যন্ত ওয়াটার এখানে আসবে। এখন তোমরা কি এটা সেন্স করতে পারতেছো যে এখান থেকে এয়ার বের করে নিলে এখানে পানি আসবে? এক্স্যাক্টলি জি আঙ্কেল। what we do when we drink some 7 Up, Pepsi or Coca-Cola by using straw, যা আমরা করি ঠিক সেম কাজটা, এখান থেকে যদি আমরা এয়ার বের করে নেই তাহলে এখানে পানি উঠতে থাকবে।
তো আমরা এটা সেন্স করতেছি ইট উইল হ্যাপেন, বাট এখন যদি আবার জোর করে প্রশ্ন করি হোয়াই ইট উইল হ্যাপেন, ঠিক আছে? তো এই সম্পর্কে ক্লাসিক্যাল কনসেপ্ট ছিল, ক্লাসিক্যাল আইডিয়া আর ক্লাসিক্যাল এক্সপ্লানেশন ছিল এরকম। ক্লাসিক্যাল এক্সপ্লানেশন ছিল, ক্লাসিক্যাল এক্সপ্লানেশন ছিল নেচার, নেচার avoids avoids vacuum। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় সুন্দর করে বলি প্রকৃতি শূন্যতা পরিহার করে। ঠিক আছে, নেচার অ্যাভয়েডস ভ্যাকুয়াম। এখন যখন আমরা এখান থেকে এয়ার সরাই নিলাম, এখান থেকে এয়ার যখন চলে গেল, তখন এখানে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, এই ভ্যাকুয়ামকে অকুপাই করার জন্য এই ওয়াটার এখানে চলে আসবে। এই এক্সপ্লানেশনটা অনেক দিন ধরে এই এক্সপ্লানেশনটা অ্যাকসেপ্টেড ছিল, নেচার অ্যাভয়েডস ভ্যাকুয়াম, প্রকৃতির শূন্যতা পরিহার করে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তোমরা দেখবা যে তোমাদের বইতে একটা এক্সপেরিমেন্ট আসছে, এটাকে বলে টরেসিলি এক্সপেরিমেন্ট। টরেসিলি নামে একজন সায়েন্টিস্ট, হি ডিড দি সেম এক্সপেরিমেন্ট উইথ মার্কারি। ঠিক আছে, মার্কারি দেখছো তোমরা? থার্মোমিটারে থাকে। মার্কারি থার্মোমিটারে থাকে। মার্কারি ইজ এ ম্যাটার, is the most heavy matter, heavy material, এবং এটা একটা ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল, ফান্ডামেন্টাল ম্যাটার, এটা একটা মৌলিক পদার্থ বলি আমরা এটাকে মার্কারি। মার্কারি ডেন্সিটি হচ্ছে লিকুইড গুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ডেন্সিটি হচ্ছে মার্কারি, আমাদের রিনাউন্ড যে লিকুইডস গুলো আছে সেগুলোর মধ্যে মার্কারি ডেন্সিটি হচ্ছে 1360 কিলোগ্রাম পার মিটার। এটা হচ্ছে মার্কারি ডেন্সিটি। দ্যাট ইজ মার্কারি ইজ অলমোস্ট 13.5 times or 13.6 times heavier than water, heavier than water। ঠিক আছে, যাই হোক, মার্কারি হচ্ছে 13.6 times heavier than water। তিনি যেটা করলেন সেটা হচ্ছে এইরকম একটা গ্লাস টিউব দ্যাট ওয়াজ ফুল অফ মার্কারি। আমরা টরেসিলি এক্সপেরিমেন্ট নিয়ে এখানে আবার আলোচনা করি। Torricelli, Torricelli's experiment। Torricelli's experiment, Torricelli's experiment ছিল, he took a container,
আচ্ছা, কি ডিসকাস করতেছিলাম? টরেসিলিস এক্সপেরিমেন্ট, রাইট? আমরা এরকম একটা কন্টেইনার চিন্তা করব ফর টরেসিলিস এক্সপেরিমেন্ট। এই কন্টেইনারের মধ্যে ইট ইজ ফুল অফ মার্কারি, ঠিক আছে? এরপর এরকম একটা গ্লাস টিউব, in Torricelli's experiment there was a glass tube, and this glass tube was almost 1 meter long, ঠিক আছে? 1 meter long একটা গ্লাস টিউব ছিল, and this glass tube was completely filled with mercury. তো এতটুকু পর্যন্ত মার্কারি দিয়ে ফিল করা ছিল। মার্কারি সিম্বল কি? Hg, এটার মধ্যে মার্কারি ছিল। এখন এই গ্লাস টিউবটাকে এরকম ভাবে একটা এটার ওপেনিংটাকে থাম দিয়ে এটাকে বন্ধ করে, ক্লোজ করে, এটাকে ইনভার্ট করে এইরকম এই মার্কারি কন্টেনারের উপর রাখা হলো। ইনভার্ট করে রাখা। তোমরা এই এক্সপেরিমেন্টটা বাসায় করতে পারো। এক গ্লাস পানি নিবা এরকম ভাবে, এক গ্লাস পানি, একদম গ্লাসটা সম্পূর্ণভাবে পানি দিয়ে ভরবা, ভরে তারপরে এই গ্লাসটার মধ্যে হাত দিয়ে চেপে গ্লাসটাকে উপর করে যদি তুমি এরকম আরেকটা ওয়াটার কন্টেনারের উপর যদি গ্লাসটাকে উপর করে রাখো, তাহলে দেখবা গ্লাসের পানি গ্লাসেই থেকে যাচ্ছে, কোনো পানি পড়বে না। বুঝতে পারছো? এই এক্সপেরিমেন্টটা কি করে দেখছো কখনো? মানে তোমরা কি এটা ভাবতে পারো যে ব্যাপারটা এরকমই হবে? যে এক গ্লাস পানিকে যদি আমরা এরকম ভাবে সম্পূর্ণ পানি ভর্তি গ্লাস, এই গ্লাসটাকে যদি হাত দিয়ে আমরা চেপে ধরি বা কোনো ইয়ে দিয়ে, মানে কোনো কাগজ দিয়ে চেপে বন্ধ করে তারপরে পানির মধ্যে এরকম উপর করে যদি রেখে তারপর কাগজটা সরাই দাও বা হাত সরাই দাও, তখন দেখবা যে এই গ্লাস থেকে কোনো পানি নিচে পড়বে না। তো ওয়াটারের ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয়, what should happen in case of mercury? 1 মিটার লং এরকম একটা গ্লাস টিউব, এবং এটাকে এরকম যখন ইনভার্ট করে রাখা হলো, এখানেও মার্কারি আছে, এখানেও মার্কারি আছে, তো দেখা গেল যে মার্কারি লেভেল came down up to a certain length, আর এই জায়গাটা ভ্যাকুয়াম হয়ে গেল। বুঝতে পারছো? তো এই জায়গাটার নাম হচ্ছে টরেসিলি ভ্যাকুয়াম। ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় টরেসিলি ভ্যাকুয়াম। তো টরেসিলি আসলে এই জিনিসটা ইনভেন্ট করেন, বাট এখানে মানে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য এক্সপ্লানেশন, ইট কেম লেটার অন। এক্সপ্লানেশনটা পরবর্তীতে আসে, কিংবা এখানে আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে তোমাদের বলতে পারতেছি না যে এটার এক্সপ্লানেশন টরেসিলি দিয়েছিলেন কিনা। টরেসিলি এটাকে ভ্যাকুয়াম বলছে, বাট afterwards it was known that this space was not vacuum actually, এখানে মার্কারি ভেপার থাকে।
মার্কারি গ্যাস এখানে থাকে আর কি, এই লিকুইড থেকে কিছু মার্কারি ভ্যাপার এখানে থাকে, বাট উই ক্যান কনসিডার ইট ভ্যাকুয়াম, দ্যাট ইজ এখানে খুব সামান্য পরিমাণ মার্কারি ভ্যাপার থাকে। এখন মার্কারি ভ্যাপার কি? মার্কারি ভ্যাপার ইজ লাইক, এটা হচ্ছে গ্যাস, তো গ্যাস থাকলে তো তার একটা প্রেশার থাকবে, তাই না? গ্যাসের একটা প্রেশার থাকবে, তো এখানে মার্কারি ভ্যাকুয়ামের যে প্রেশার, সেই প্রেশারটা খুব নেগলিজেবল হয়, তো এটাকে টরিসিলি ভ্যাকুয়াম বলছে। এখন কথা হচ্ছে যে এটা তখন একটা কোশ্চেন হয় যে যদি আমরা বলি যে নেচার অ্যাভয়েডস ভ্যাকুয়াম, নেচার কোনো জায়গাকে ভ্যাকুয়াম রাখতে চায় না, তাহলে মার্কারি এখান পর্যন্ত নেমে গেল কেন? তো এইটাকে আমরা ব্যাখ্যা করব এখন, যে আসলে আমরা যে বলতেছিলাম যে এটা যদি ওয়াটার হতো, আচ্ছা এটা যদি একটা 1 মিটার লম্বা টিউব হতো, আর ইফ দিস লিকুইড ওয়ার ওয়াটার, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটা দেখতাম না, তাহলে কিন্তু এখান থেকে এখানে পানি একটু নিচে নামতো না, এটা পুরাটা ফুল অফ ওয়াটার থাকতো। কিন্তু মার্কারির ক্ষেত্রে কেন এরকমটা হচ্ছে? তো ব্যাপারটা হলো যে আসলে কি হয়, আসলে হয় হচ্ছে এখানে এয়ার প্রেশার কাজ করে, বুঝতে পারছো? এখানে এয়ার প্রেশার কাজ করে, আর এই এয়ার প্রেশারের সাথে এখানে মার্কারি প্রেশার অ্যাড হয়। তো এখানেও মার্কারি প্রেশার, এই এতটুকু লেভেল পর্যন্ত মার্কারি আছে, আর এখানেও মার্কারি আছে, এখানেও মার্কারি আছে। এখন এখানে যে মার্কারি পরিমাণটা, মার্কারির কোয়ান্টিটিটা, সেটা যখন এই এয়ার প্রেশার এবং এইটুকু মার্কারি প্রেশারের সমান হয়, এই মার্কারি যখন এই এয়ার এবং এই মার্কারি প্রেশারের, এই মার্কারি এখানে এই জায়গায় প্রেশার করবে, প্রেশার দিবে, ধরো এই যে এই মার্কারিটুকুর প্রেশার, এই মার্কারিটুকুর প্রেশার, আর এই এয়ার প্রেশার, এই দুটো প্রেশার এখানে মিট করবে। তাহলে যদি এই জায়গায় প্রেশারটা ইকুয়াল হয়, তখন এখান থেকে মার্কারি নিচে নামবে না বা মার্কারি উপরে উঠবে না। এখন এই যে এয়ার প্রেশার, এই এয়ার প্রেশারটা তো ইনফাইনাইট না, দিস এয়ার প্রেশার মাস্ট বি সাম লিমিটেড কোয়ান্টিটি, এই এয়ার প্রেশারটা তো লিমিটেড। If this air pressure is limited, then there must be a limitation of the height of the mercury column that will be present in this glass tube. So ব্যাপারটা হচ্ছে যে ইন কেস অফ ওয়াটার আমরা এই জিনিসটা অবজার্ভ করি না, বাট ইন কেস অফ মার্কারি আমরা এই জিনিসটা অবজার্ভ করি। কেন? বিকজ মার্কারি ইজ মাচ হেভিয়ার দেন ওয়াটার। সো এই এয়ার প্রেশারকে যেটুকু মার্কারি প্রেশার রেজিস্ট করবে বা মার্কারি প্রেশার এটার সাথে ব্যালেন্স করবে, ওয়াটারের ক্ষেত্রে এই হাইটটা আসলে অনেক বেশি। তো টরেসিলি এক্সপেরিমেন্টে তিনি এই হাইটটা পেয়েছিলেন 76 সেন্টিমিটার, বুঝতে পারছো? টরেসিলির ক্ষেত্রে এই হাইটটা ছিল 76 সেন্টিমিটার, and if we do the same experiment with water, তাহলে আমরা এই হাইটটা পাবো হচ্ছে অলমোস্ট 30 মিটার। ওয়াটারের ক্ষেত্রে এই হাইটটা পাবো অলমোস্ট 30 মিটার। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, যে এটা হচ্ছে 30 মিটার আর এটা হচ্ছে 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার মানে হচ্ছে 76 সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে 0.76 মিটার, রাইট? 0.76 মিটার। তোমরা 30 কে 0.76 দিয়ে ডিভাইড করো তো। ও সরি আমি এখানে ভুল বলছি, 30 মিটার না, এটা 10 মিটার অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 মিটার, বুঝতে পারছো? এটা হচ্ছে 10 মিটার। আচ্ছা এখন 10 মিটারকে 76 দিয়ে ডিভাইড করো, কত হয়? 0.76 দিয়ে ডিভাইড করো, 10 ডিভাইডেড বাই 0.76 কত হয় দেখো তো? কি হলো বলো? আঙ্কেল 13.578। 13.578
that is approximately it is 13.6, right? Now you জি see, আঙ্কেল আমরা ওয়াটার ডেন্সিটি এবং মার্কারি ডেন্সিটি নিয়ে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে ওয়াটার ডেন্সিটি হচ্ছে 1000, ঠিক আছে, আর মার্কারি ডেন্সিটি হচ্ছে 13, এটার 13.6 টাইমস বেশি, 13600। এটা হচ্ছে মার্কারি ডেন্সিটি আর এটা হচ্ছে ওয়াটার ডেন্সিটি। দেখো এই নাম্বারটা এখানে ম্যাচ করতেছে, বুঝতে পারছো? সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে লিকুইডের যে প্রেশার, মানে এখানে মার্কারি কলাম প্রেশার দিচ্ছে, এখানে এয়ার প্রেশার দিচ্ছে, আবার এইটুকু মার্কারি প্রেশার দিচ্ছে, এই প্রেশারগুলো ব্যালেন্স করে এই মার্কারি কলাম একটা সার্টেন হাইটে থাকতেছে। তো এই সার্টেন হাইটের সাথে আমরা টরেসিলি এক্সপেরিমেন্ট থেকে জানি যে এই হাইটটা হবে 76 সেন্টিমিটার। অ্যান্ড ইফ উই ডু দি সেম এক্সপেরিমেন্ট উইথ ওয়াটার উই উইল গেট দিস হাইট 10 মিটার। তাহলে এই দুইটা হাইটের রেশিওটা আমরা দেখতেছি ডেন্সিটির সাথে রিলেটেড। তো আমরা এই এক্সপেরিমেন্টের ডিসকাশন থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রেশার অফ liquid or fluid depends on density, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝবো, প্রেশার অফ লিকুইড অর ফ্লুইড ডিপেন্ডস অন ডেন্সিটি, ঠিক আছে? এখন আমরা হাউ প্রেশার ইজ রিলেটেড টু ডেন্সিটি এটার একটা ক্যালকুলেশন দেখব। আমরা তোমাদের বইতে ক্যালকুলেশনটা দেওয়া আছে। টরেসিলি এক্সপেরিমেন্টটা নিয়ে তোমাকে আমি আগে ডিসকাস করে ফেলছি নাকি টরেসিলি এক্সপেরিমেন্টের পরেই? টরেসিলি এক্সপেরিমেন্টের পরে দেখো একটা ইয়ে আসছে, প্রেশার এট এ পয়েন্ট ইন লিকুইড অ্যাট ইকুইলিব্রিয়াম। তোমরা এই টপিকটা পড়ে বোঝার চেষ্টা করো। যদি তোমরা বুঝতে না পারো আমি এটা ডিসকাস করব। আমি চাই যে এই টপিকটা পড়ে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো একবার। 5.6 তোমরা কি পাচ্ছ? জি 5.6 এ আছে প্রেশার এট এ পয়েন্ট ইন এ লিকুইড অ্যাট ইকুইলিব্রিয়াম। এই টপিকটা পড়ার চেষ্টা করো। এখানে যে প্রেশার যেটা আসবে সেই প্রেশারটা আসবে P ইকুয়ালস টু H রো জি। তোমরা এই জিনিসটা স্টাডি করে এই ক্যালকুলেশনটা এই ডিরাইভেশনটা বোঝার চেষ্টা করো। এবং আজকে আমি এখন ক্লাস শেষ করব। আমি যেই মানে কিছু অ্যানালাইসিস করলাম এই অ্যানালাইসিসগুলো তোমাদের আশা করি কাজে লাগবে। আমি এখন ক্লাস শেষ করব, এটা তোমরা বুঝবা, এটা তোমাদের আজকের এখনই পড়া থেকে উঠে যাবা না, ঠিক আছে? এখন তোমরা এই জিনিসটা বুঝে বা বোঝার চেষ্টা করে তারপরে তোমরা যাবা। তোমরা যদি বুঝতে না পারো আমাকে এই হাফ এন আওয়ারের মধ্যে জানাবা যে তোমরা বুঝতে পারো না, ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে জানাবা, আর বুঝতে পারলে জানাতে হবে না। আমরা পরবর্তী টপিক শুরু করব, মানে এটা নেক্সট ডিসকাশন পরবর্তী ক্লাসে করব, ঠিক আছে? আজকে শেষ করি তাহলে। জি আঙ্কেল। আল্লাহ হাফেজ।